দর্শকবৃন্দ, স্বপ্নঘুরি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। অক্টোবর মাস, যা সারা বিশ্বে পিঙ্ক মান্থ হিসাবে কর্মসূচি পালিত হচ্ছে, সেই অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা 3টা পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। এই 3টা পর্বেই আমরা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে সারা পৃথিবীতে কি হচ্ছে বাংলাদেশ সহ সেই বিষয়গুলি আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে প্রথম পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি 2জন ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার এবং তাদের মধ্যে একজন বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অবদান রেখে চলেছেন। আমরা তাদের কথা শুনব, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আসুন প্রথম পর্ব ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের একটা গল্প বলবো। গল্প কেন হবে? আসলে এটা একজনের বা একটা পরিবারের বাস্তব ঘটনা, জীবন থেকে নেয়া। হঠাৎ একদিন একটা বড় পরিবারের গৃহকর্ত্রী ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ল, এবং ধরা পড়ল কোনো পরীক্ষা করতে গিয়ে না। একটা দাওয়াতে হঠাৎ করে প্রশ্ন উত্তরের আলাপ ছলে তিনি বলে ফেললেন যে বেশ কিছুদিন থেকে, অনেক দিন থেকেই তার কোনো এক ব্রেস্টের নিচে একটা চাকা কিছু উনি অনুভব করছেন। যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন এটা আগে বলেননি, তিনি অত্যন্ত সংকোচে পড়ে গেলেন। তিনি বললেন যে সংস্কারবশত তিনি এটা বলেননি। আমি যেটা বলিনি, যে যেই পরিবারের গৃহকর্ত্রীর কথা বলছি, সেই পরিবারে অনেকেই চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত, অনেক চিকিৎসক রয়েছেন। তারপরও তিনি সংকোচ বোধ করেছেন তার এই ব্রেস্ট ক্যান্সারের এই যে দিনে দিনে একটা লাম্প বাড়ছে সেটা সবার সাথে শেয়ার করতে। এই সংকোচ যেন কেটে যায়, আমরা যেন সচেতন হয়ে উঠি, সেজন্যেই আমাদের আজকের নিবেদন। আমরা অক্টোবর মাসের এই অনুষ্ঠানটাতে বিভিন্ন প্রচারণামূলক ভিডিও দেখাবো, যেগুলো আমরা সংগ্রহ করেছি, এবং সেজন্যই আপনাদের প্রথম একটা ভিডিও দেখাচ্ছি, যার নাম হচ্ছে নীরব দম্পতি, দ্য সাইলেন্ট কাপল। Innovation and You, Philips. আপনারা দেখলেন ভিডিওটিতে যে পরিবারের সদস্য বা পরিবারের যিনি স্বামী, তিনি তার স্ত্রীকে উদ্বুদ্ধ করছেন যে আজকে তিনিই রান্না করবেন, পুড়ে যাক, কিন্তু সেই রান্না তিনি করছেন, কিন্তু স্ত্রী যেন আজকে
তার হয়তো নির্ধারিত ছিল সেলফ এক্সামিন করার জন্য। মাসে বলা হয় যে 10 মিনিটের জন্য মাসে একবার করে যেন অন্তত করা হয়। সো এই সেলফ এক্সামিন করার জন্য তিনি পাঠিয়ে দিচ্ছেন তার স্ত্রীকে কাজ থেকে আসার পরও। সো এরকম যদি পরিবারের সবাই উদ্বুদ্ধ করে একজন আরেকজনকে এবং সচেতন করে তোলে, তাহলে হয়তো এই স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ অনেকটা কমে আসবে। এবং প্রথমেই যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, সংস্কারের কারণে সেই মা বলেননি তার পরিবারের সবাইকে, হঠাৎ করে ধরা পড়েছিল যখন অনেক দূর এগিয়ে গিয়েছে, সেই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রথম যে আজকে রয়েছেন অতিথি, তার সাথে সারা বিশ্বে তিনি ব্রেস্ট ক্যান্সারের জন্য একজন বিখ্যাত নাম। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক, প্রফেসর লিলি শকনি। Hi, Professor Shokni. How are you doing? I'm doing fine. It's so wonderful to see you. Wonderful to see you too. I always love the smile and the laughter that I'm going to make aware of my to my audience. So let me introduce you to my audience. This is Professor Lily Shokni. She is Johns Hopkins University Distinguished Service Professor of Breast Cancer. She is also the Professor of Surgery, Johns Hopkins University School of Medicine. She is co-developer of WorkStride, Managing Cancer at Work, Johns Hopkins Healthcare Solutions. She is also the co-founder of Academy of Oncology, Nurse and Patient Navigators, which is AONN Plus, and also the co-founder Association of Chronic and Complex Care Nurse Navigators. Did I mention everything right? You Professor certainly Shokni? did, of course. Okay. What I didn't mention to my audience is you have so many more accolades that it requires one program. You are a big name, but my curiosity or my first question is, what motivated you to work on breast cancer? Can you please talk about your journey on this field, please? Absolutely. So when I was in my mid-30s, I was diagnosed with breast cancer. I was working at Johns Hopkins at the time. I've actually been there more than 40 years. And I found that it was very profound experience flipping to the other side of the side rail for a healthcare professional. And then 2 years later, I got diagnosed in my other breast. And I really felt like God was sending me a message that I should switch from the nursing position that I was currently filling and take a look at how I could be supportive of breast cancer patients diagnosed and treated at Johns Hopkins. So I actually started by offering to the breast center faculty to do patient surveys to ask about their experience. And I did that over the phone. And the last thing I would tell them was, by the way, I'm also a breast cancer survivor. And that's when I got the best information. What can we do to make this experience better? I was volunteering for the breast center. I planned on 6 hours a week. It ended up being 24 hours a week. And I was already working 45 hours a week. So I was kind of living at Hopkins. And when I would get home in the evening, my husband told me that he could tell if I had stayed late for work or stayed late for the breast center. And I said, well, I don't know how you can tell. And he said, you either look like Eeyore or you look like Tigger. And I like sleeping with Tigger. I said, well, Tigger is the volunteer in the breast center. And he said, then that's where you should be. Tell the faculty you cannot do any volunteer work for 3 months. I promise you, before the 3 months is up, they will figure out a way to employ you in the breast center. And so I did do that. It was very hard for me to not go ahead and continue volunteering and talking to new patients on the phone at night. But it only took 8 weeks. And they came to me as a group and they said, we would like you to be the director of our breast center, having a patient at the helm, having someone who has an oncology nursing background at the helm. And of course, I said, absolutely, yes. And that began in 1997. And it truly reframed my life. So I'm fortunate to have survived both times, but I think that that's really my mission, my purpose, and it will be my legacy. Absolutely. Let me
explain this to my audience a bit. Please allow me 1 minute. Sure. So, প্রফেসর লিলি শকনি যেটা বললেন যে তিনি নিজে একজন ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, এটা একটা অসাধারণ ঘটনা যে উনি 31 বছর ধরে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিয়ে এবং উনি ভালোভাবে আছেন এবং তার নিজের জীবন উনি চালিয়ে যাচ্ছেন খুব জোরে সোরে। শুধুমাত্র তিনি যে তার পেশাগত কাজ করছেন তা না, তিনি এটাও বললেন যে তিনি 31 বছর আগে যখন তার এই রোগটা ধরা পড়ল, তার পরপরই তিনি অত্যন্ত প্যাশনেট হয়ে পড়লেন এবং তিনি বললেন যে তিনি তো নিজে বাঁচবেনই, তিনি তো এর সংগ্রাম করবেনই ব্রেস্ট ক্যান্সার থেকে ভালো থাকার জন্য, তিনি কি করে অন্যদেরও ভালো করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, সে ব্যাপারেও সচেষ্ট হবেন। জনস হপকিন্সে সেজন্য তিনি প্রথমে পেশেন্ট সার্ভে বলে পেশেন্টদের নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর এগুলো শুরু করলেন এবং পেশেন্ট সার্ভে করতে করতে তিনি এটাতে এতই ইনভলভ হয়ে গেলেন যে সপ্তাহে উনি 45 ঘন্টা কাজ করতেন, 45 hours a week she used to work। এবং তারপর ব্রেস্ট সেন্টার জনস হপকিন্সে তাকে ব্রেস্ট সেন্টারের ডিরেক্টর হিসাবে নিয়োগ দিল এবং তারপর তিনি জনস হপকিন্সের ব্রেস্ট সেন্টারটাকে ধীরে 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 আরো আন্তর্জাতিক মানের বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এই পর্যায়ে তিনি নিয়ে গেলেন। এগুলোই উনি বলছিলেন তার বক্তব্যে। Professor Shokni, I would like to know from the very beginning how you were diagnosed. Let me start with your journey, how you were diagnosed with breast cancer, and then what happened. I know you were depressed or frustrated, as you mentioned, but what happened then? Yes. So I found a lump in my right breast and contacted my gynecologist, who arranged for me to have a diagnostic mammogram at Johns Hopkins. And I had that done, and then they did an ultrasound. They saw that it was a cyst, a benign cyst. So they put aspirated it with a needle. It was gone. But they said, well, we have you here. Let's go ahead and do a baseline mammogram of your left breast. And I couldn't feel anything in that breast, but that's where they found the cancer. And I had more than one tumor in the breast, which is very unusual. So they examined each one of those with the mammogram machine and biopsied each one of them as well that same day. And because I had multiple tumors in the breast, I was not a candidate to do lumpectomy, though 95% of patients are candidates today for having a lumpectomy, because we can find the tumor when it's small and just need to remove it with a little bit of healthy tissue around it, not even influencing what the cosmetic appearance of that breast looks like. It still looks the same as it did before. So I needed to have a mastectomy done, and I also needed to have my lymph nodes under my arm removed, which thankfully we rarely have to do today. Because I had a bad history with anesthesia, I was put in twilight. I wasn't completely asleep. And I also was not a candidate to have reconstruction done at that time. So I had my mastectomy. My chest was smooth and flat on the left side. I found that startling because my breast size was 44D. I had not seen my toes on my left foot since I was 12. So looking down and seeing that was really startling. And I worried what reaction my husband might have when he saw me, but he was amazing. He still is amazing. And he said to me, "You are a transformed woman. You have been transformed from a breast cancer victim into becoming a breast cancer survivor. So you have exchanged your breast for another chance at life, and that's a fair trade." And he's right. I had some other treatment after that, and then I had hormonal therapy for 5 years. But in the middle of that hormonal therapy, I got diagnosed in the other breast and actually ended up having a second mastectomy. So I wore breast prostheses, my boopsie twins, as I called them. And we did well, absolutely fine with my breast prostheses. They look and feel very natural today. It's really extraordinary how they look and how they feel. And then 10 years after that second mastectomy, I became a candidate to have breast reconstruction.
and I had what's called deep flap, DIEP, deep inferior epigastric perforator, which simply means they took my tummy fat, cut it free from my body, transplanted it up here to my chest, and then I had nipple and areola 3D tattooing, which, believe me, looks like the genuine thing. If you were to see me, you literally would not know that I've had breast reconstruction or nipple and areola tattooing at all. Thank you. It's good to know that you were blessed with the treatment facility at United States, at Johns Hopkins, to go through all these procedures, so successfully done. Let me explain it to my audience very briefly. Professor Lily Shockney যেটা বললেন যে উনি ওনার পরিবারের সদস্যের সমর্থন পেয়েছেন, তার স্বামী তাকে সাংঘাতিক রকমের সাপোর্ট দিয়েছেন, the husband support, without that maybe it wouldn't be possible. And তারপরে উনি প্রথমে ওনার যে বাম দিকের ব্রেস্ট সেটা কেটে ফেলতে হয় সম্পূর্ণভাবে, পরবর্তীতে আবার ডান দিকেও ধরা পড়ে, সেটাও কেটে ফেলতে হয়, এবং উনি বিজ্ঞানের আবিষ্কারের প্রশংসা করছেন যে 10 বছর পরে, এগুলোর পরে উনি হরমোনাল রেডিওথেরাপি সমস্ত কিছু নেওয়ার পরে তারপর উনি রিকনস্ট্রাকশন করে, যেটা কসমেটিক্যালি দেখতে খারাপ লাগে না, ঠিক এই রকম ভাবে নতুন করে তার শরীরের অন্য জায়গা থেকে ফ্ল্যাপ নিয়ে সেগুলো রিকনস্ট্রাকশন করেছেন। তো এই জিনিসগুলো উনি ওনার উপরে ওনার জীবন নিয়ে বলছেন। আমরা এবার তার কাজ নিয়ে কিছু প্রশ্ন করব। প্রফেসর Shockney, we would like to know about your work. We know that you have been doing amazing thing all over the world, not only in the United States. I know that from Johns Hopkins you are invited to the capitals and advocates about the bills and everything. ওনাকে একজন বিশেষজ্ঞ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে প্রায়শই কিছু বলতে বা কিছু অ্যাডভোকেট করতে, কেন এটা প্রয়োজন, কেন ব্রেস্ট ক্যান্সারের জন্য আরো টাকা সরকার থেকে দিবে, যখন এই প্রসঙ্গগুলো আসে তখন তাকে ডাকা হয় অন্যান্যদের সাথে, এবং তিনি বুঝিয়ে বলেন যারা আইন প্রণেতা তাদেরকে যে এই কারণে ব্রেস্ট ক্যান্সারের জন্য সরকারে আরো টাকা লাগবে, এবং তার এই অ্যাডভোকেসির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কখনো কখনো আরো বেশি অনুদান দিয়ে থাকে বা সরকারি পর্যায়ে আরো বিভিন্ন কাজ করে থাকে। সো এই কাজ তো তার আছেই। Besides that, you are also like traveling all over the world. You have been awarded 62 awards, right, for your work all over the world. So please tell me briefly about your work, what you have done. Yes. Besides giving the hope and the great laughter and smile that you have in you. So one of the things is to raise awareness and to have people see me as a vision of hope. I am living proof that if you do breast self-exams and you get your annual mammogram, you can save your own life. And I think that one of the things that we forget as women is that we need to be here to raise our family. We don't always think about that. We just think, well, I'm too busy raising my family to go get a mammogram or to examine my own breasts. But who else would be here to raise our children and take care of our husband and our parents and such? So I want people across the world to see that by us taking care of ourselves, we are going to be able to be here for our family. And I take great pride in that, very much do take great pride in that. I have educated people across the country about the importance that the patient needs a patient advocate. When you hear those words, you have breast cancer, you're petrified. Even myself, who understood this disease very, very well, I was literally petrified. It was as if all of my knowledge had left my brain. I was so frightened, worried that maybe I would not survive this. So 95% of women diagnosed, when they're diagnosed early, are going to be just like me and become a long-term survivor. And I'm at 31 years now, and I think I got quite a few more years to go. I also have introduced the concept of breast reconstruction. I've taken plastic surgeons to other countries so that they could operate on patients and actually show physicians there how to do
breast implants, how to do the type of procedure that I've had done of taking fat from one part of the body and using it to rebuild the breasts. Additionally, I've started a program at colleges across the world. We do breastivals, promoting breast health in young women. And I decided that if we could make it fun to learn about breast cancer and breast health, then maybe this would inspire people to do the right thing for themselves. Also, you know, when a girl goes off to college, she's 18, 19 years old usually. She's now responsible for her health. Her parents are not there. She also may be picking up some bad habits. Maybe she starts smoking, which increases our risk of getting breast cancer. Maybe she starts drinking alcohol, which increases our risk of breast cancer. Most girls gain 10 pounds during their first freshman year at college because they're in their dorm studying and munching on snacks that are high in fat and high in calorie. Well, obesity also is a risk factor for breast cancer. So I invite 8 different breast cancer organizations to come. I give them flashcard questions, multiple choice and true and false. The student goes to each of those 8 booths. They get their card stamped for that booth that they answered the flashcard question correctly. When they get done, we reward them with booby prizes, which are cosmetics, shampoo, things that they can use, but things that are also fun. And I've always been impressed that boys also will attend to learn. Great. They will say, I have sisters, I have a mom. I want to learn more about this. Because what it does is that it takes the fear out of the disease. We're undoing the myths, undoing the facts. I want someone at the age of by 20 to be doing breast self-exams and not do it in a fearful way. I want it to be just like we brush our teeth twice a day. I brushed my teeth this morning. I don't remember doing it. I didn't put the toothbrush in my mouth and go, oh my God, I've got to brush my teeth. It just happened because it was a habit. So I want women to be examining their breasts to just be a habit and to not fear it. Because if they are diagnosed, there's a good opportunity they can join my club and be a long-term survivor. How old are you, by the way? I'm going to turn 70 next month. No way. Happy birthday in advance, Professor Shopnoghuri. You don't look like you were 70 years old and a survivor of breast cancer for 31 years. Yeah. Let me translate it. It's a very hopeful words that you just mentioned. Let me summarize it. Professor Shopnoghuri যেটা বললেন যে শতকরা 95% ব্রেস্ট ক্যান্সার যাদের নির্ণয় করা হয় তারা যদি অনেক শুরুর দিকে এটা নির্ণয় করা হয় বা ধরা পড়ে তাহলে এটা কিছুই না। এটা আজকাল চিকিৎসার মাধ্যমে এটা খুব ভালোভাবে চিকিৎসা করা যায়। এই আশার বাণীটা উনি শোনালেন, যেটা আমাদের কাছে খুব ভালো লাগলো। সারা পৃথিবীতে তিনি ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করেন। তিনি একটা কলেজ লেভেলে বিভিন্ন দেশে এবং আমেরিকাতেও একটা উদ্যোগ নিয়েছেন, যেটা হচ্ছে ব্রেস্টেবল, যেটা মানে হচ্ছে যে বিভিন্ন কলেজে গিয়ে তিনি ছোট ছোট ফ্ল্যাশ কার্ড কোয়েশ্চেন করে একটা প্রতিযোগিতার মতো করেন, কম্পিটিশন, অ্যান্ড দেন যারা এটাতে ভালো করে তাদেরকে তিনি পুরস্কার দেন। এবং তিনি যে রিস্ক ফ্যাক্টরগুলো, যে ওবিসিটি, স্থূলতা, মোটা হয়ে যাওয়া, কিংবা অনেকে স্মোকিং করে বা আরো যেসব রিস্ক ফ্যাক্টর আছে, এইসব রিস্ক ফ্যাক্টর নিয়ে সচেতন করে তোলেন। সো এগুলো খুবই আশার কথা। সেলফ এক্সামিনেশন, ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের কথা বললেন উনি, যে আমরা যেমন দাঁত মাজি, টুথব্রাশ দিয়ে দাঁত মাজি, সেরকম এটা একটা নিয়মিত অভ্যাসে পরিণত হওয়া উচিত, বিশেষ করে মহিলাদের 20 বছর বয়সের পর থেকে। এবং কিছু পেলে এটাতে যেন ভয় না পায়, কেউ যেন ঘাবড়ায় না, এবং কারণ এটা চিকিৎসা আছে। বারবার উনি আশার কথা বলছেন। Having said all these things, Professor Shopnoghuri, I remember you once gifted me a keychain. Yes, you have it. Yes. Can you please explain it to me? Sure. I want to show it up close first. We use this at our breastivals. We also use it at all of the community outreach events that we do at shopping centers, at women's PTA meetings. We even go to golf clubs and talk about breast cancer awareness. And so, as you can see, this lump is quite large. Yes. But if we go all the way down, I'm going to get up close. See how tiny
these little beads are. If you do your breast self-exam every month, and remember, you are looking for a change from your prior month to this month. It's very normal to have lumps and bumps in our breasts. You're going to learn what is your normal, what I call geography. One of the college students told me it was a breastography of the breast, that we are able to have you find breast cancer when it's just a couple millimeters in size. It's just that big. However, if we wait, and if you wait and do not do your monthly exams, by the time that we find it, it could be this big. That's going to require a lot of treatment. And it's treatment you can avoid by identifying it when it's so very tiny. And so that's one of the reasons why I want to encourage everyone, do the right thing for yourself, for your family. You might want to have a girlfriend that you befriend, and you remind each other each month when to do your breast self-exam. The timing of when you should do it is 3 to 4 days after your menstrual period ends. That's when your breasts are less tender, easier to push on them and feel anything that might feel different. I actually have patients draw a map on a paper of, here's your left breast, here's your right breast. Mark spots where you feel, crevices and bumps and such. Let's see if that is the same thing next time. Anytime we find something very hard, like a hard frozen pea, and it's what we call fixed, it's not movable, that's a sign that could be, in fact, breast cancer. If the nipple inverts, that's a sign of breast cancer underneath of that nipple. If the breast swells so that you can see the pores in the skin, that also is another sign. If you get a rash on the breast, that is also another sign. So if we can find this when it's so tiny that all you need to do is have a little amount of surgery, probably not need chemotherapy, might need a short course of radiation that doesn't make your hair fall out, doesn't make you sick. And then you're like me. You're going to be a survivor who can go and tell other people the value of examining yourself, getting your mammogram annually, and emphasize, do this, not just for you, do this for your family, because we all want to be here. My daughter was 12 the first time I was diagnosed. First thing I said to the doctor was, am I going to survive this to raise my child? And he said, yes. He said, you will. You will be here to raise your child. And now she gets mammograms every year and does breast self-exams, and always, lets me know if they found something and they need to do some additional imaging. And she'll say, Mom, I'm good to go for another year, but of course, I'm going to examine my breasts every month, just like you taught me. Thank you so much. That's the best gift that you can give, raising awareness to your daughter. Thank you so much, Professor Shopni. উনি যেটা বললেন, উনি আবারও self-examinationের গুরুত্ব দিলেন. And it is not to be scared if they find very little thing that you said. It has to be like firm and all these things. I do not want my audience to get scared, that even if they find something, they get scared. But সাথে সাথে যেন, so that you consult with a physician or a breast surgeon or a oncologist or your primary care. যখনই কিছু পাবেন, সাথে সাথে আপনি এটা নিয়ে কথা বলবেন, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। উনি যেটা বললেন যে বড় একটা লাম্প হয়ে যাওয়ার আগে, অত্যন্ত ছোট অবস্থাতেই যদি কিছু দেখা যায়, এবং সেটা নিয়ে না ঘাবড়িয়ে প্রথম থেকেই জানা যে আসলে এটা কি ঘাবড়ানোর মতো কোনো বিষয় কিনা। প্রফেসর শকনি যেটা বললেন যে ওনারও 12 বছর বয়স, ওনার বয়স এখন 70 বছর বয়স, ওনার 12 বছর বয়সী একটা মেয়ে বহু বছর আগে তাকে উনি শিখিয়েছেন কিভাবে সেলফ এক্সাম করতে হয় এবং এই ব্রেস্ট হেলথের সচেতনতা সম্পর্কে। এবং ওনার 31 বছর আগে যখন এই ক্যান্সার ধরা পড়ে, উনি ডাক্তারকে একটা প্রশ্ন করেছিলেন, আমি কি আমার এই মেয়ের যে বয়স বাড়বে, তার জীবনের সমস্ত ঘটনার সাথে জড়িত থাকতে পারবো? সেই ডাক্তার বলেছিলেন তাকে পরীক্ষা করে যে হ্যাঁ, তুমি যথেষ্ট আগে এসেছো এবং তোমার চিকিৎসা আছে এবং তুমি তোমার
মেয়ের জীবনের অনেক ঘটনাই, বড় বড় ঘটনাগুলি দেখে যেতে পারবে। 31 বছর ধরে প্রফেসর শকনি বেঁচে আছেন এবং খুব সুন্দরভাবে কাজ করে চলেছেন এবং সারা বিশ্বকে উদ্বুদ্ধ করে চলেছেন এই সচেতনতা বৃদ্ধি। Thank you so much, Professor Shokni. You were mentioning something about like the celebration of October. Can you briefly summarize how you celebrate? So Breast Cancer Awareness Month is October. We call it Pink Month. Here in the United States, any large building like the White House, the Capitol, the Empire State Building is going to have lights in it that are pink to remind all women of the importance of doing their breast self-exams and getting their mammograms. Even in Egypt, the pyramids are turned pink. So this happens around the country. And I want to encourage you to see what you can turn pink during the month of October. The more awareness we can raise by emphasizing that color, then the more lives that can be saved. And I also want to tell you that I take care of many, many women with metastatic breast cancer, stage 4 breast cancer. Mm-hmm. Today, the treatments have improved to the point that 70% of women that have had breast cancer spread to other organs, their bones, their lungs, their liver. They are living more than a decade, more than 10 years with their breast cancer and living in harmony with it because of new drugs that have been developed in the last 10 years. So that gives me hope for the future. I also will tell you that I believe my granddaughter, who will very soon turn 15 in October, she is the generation that will see breast cancer appear in medical books in the chapter that's called Cure Diseases. We will develop a vaccine, and that is something we're working on at Johns Hopkins, that a baby will be able to receive when they're born, that will prevent them from getting different kinds of cancers, including breast cancer. And I look forward to her being able to say those words. My mom had breast cancer, but I can't get it because I got a vaccine. This is such a, I'm excited to hear all this latest research that you just mentioned about breast cancer. And let me share it with my audience very briefly. উনি যেটা বললেন যে স্তন ক্যান্সার নিয়ে এখন এত গবেষণা হচ্ছে এবং এত নতুন নতুন আবিষ্কার হয়েছে যে যদি মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, এখন যে চিকিৎসা আছে, মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সারটা ছড়িয়ে অন্যান্য শরীরের অন্যান্য অর্গানেও অঙ্গ ছড়িয়ে পড়েছে, সেই ক্ষেত্রেও এখন এমন আধুনিক চিকিৎসা রয়েছে যে 70% ক্ষেত্রে, শতকরা 70% ক্ষেত্রে 1 দশক ডেকেড তাদের জীবন প্রলম্বিত করা যায়। তো এটা একটা ভীষণ আশার কথা এবং সবচেয়ে আশা জাগানিয়া কথা যেটা প্রফেসর শকনি আমাদের শোনালেন, যে তিনি স্বপ্ন দেখেন না, এটা এখন বাস্তব কাজ হচ্ছে, যে তার 15 বছর বয়সী 15 years old granddaughter that she has, তার 15 বছর বয়সী যে নাতনি রয়েছে, তিনি মনে করেন যে এই নাতনি যখন বড় হবে তখন ব্রেস্ট ক্যান্সার শব্দটা মেডিকেল পাঠ্য বইয়ে শুধুমাত্র কিওর ডিজিজ, যেটা নিরাময়যোগ্য একটা রোগ, সেই একটা রোগ হিসাবে এটা পড়ানো হবে। এবং তিনি আরো বললেন যে জনস হপকিন্স সহ বিশ্বের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে এখন গবেষণা চলছে যে ব্রেস্ট ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করা যায় কিনা, এবং এটা যদি সফলভাবে আবিষ্কার করা যায় তাহলে হয়তো উনি স্বপ্ন দেখছেন এমন একদিন আসবে যে এই তার 15 বছরের বয়সী যে নাতনি, উনি হয়তো বলবেন, সে হয়তো বলবে যে আমার নানির বা আমার দাদির ব্রেস্ট ক্যান্সার ছিল, কিন্তু আমি বহু আগেই ভ্যাকসিন নিয়ে নিজেকে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। We are looking forward to that day, Professor Shokni. Thank you so much. And thank you for having me. Yes, of course, anytime. And thanks for the smile, good words, and laughter that are infectious. Thank you. Thank you.
সুধীবৃন্দ, আপনারা দেখলেন যে নিজের স্বাস্থ্যের জন্য অল্প কয়েকটা মিনিট যদি আমরা ব্যয় করতে পারি, তাহলেই কিন্তু স্বাস্থ্যের সুরক্ষা হবে। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, বিশেষ করে ব্রেস্ট হেলথ বা স্তন স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। আমরা আমাদের পরবর্তী যিনি অতিথি রয়েছেন তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামারুক ফখরুদ্দিন। শামারুক ফখরুদ্দিন, উনি শামা নামে অধিক পরিচিত। শি ইজ আ বিজনেস গ্র্যাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, একজন বিপণনবিদ বা মার্কেটিয়ার। গত ২৭ বছর থেকে তিনি একজন দক্ষ উদ্যোক্তাও এবং বিভিন্ন ব্যবসায়িক কাজে উনি ব্যস্ত আছেন নিজেকে। তিনি একজন রিটেল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার এবং অ্যাগ্রো বিজনেস, কৃষি বিপণন, এগুলো নিয়েও উনি কাজ করে থাকেন। তার একটি কন্যা সন্তান রয়েছে। অত্যন্ত একটা ভালো ফ্যামিলি ওরিয়েন্টেড ইন্ডিভিজুয়াল আমি বলবো। এবং আরেকটা কথা হলো যে শামা ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার। সম্প্রতি তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল এবং সে চিকিৎসা নিয়েছে। এবং আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে তিনি স্বচ্ছন্দ বোধ করবেন কিনা এই নিয়ে কথা বলতে। সোৎসাহে শামা বললেন যে হ্যাঁ, অবশ্যই, আমার কথাতে যদি কেউ কিছু জানতে পারে এবং আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলে কারো যদি লাভ হয়, কেন আমি করব না। আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের সাধুবাদ জানাই যে সংকোচটুকু তারা ঝেড়ে ফেলতে পেরেছে এবং সংকোচটুকু ঝেড়ে ফেলে নিজের অভিজ্ঞতা বিনিময় করে অন্যকে সাহায্য করতে শিখেছে। তাদের মধ্যেই একজন হচ্ছে শামারুক ফখরুদ্দিন। শামা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি নাকিব ভাই। ধন্যবাদ আমাকে এই সাথে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি আপনাকে শামা করেই ডাকছি, কিন্তু আপনার নামের সংক্ষিপ্ত রূপ। এখন কি করছেন আপনি? এই মুহূর্তে আমি বেশ অ্যাক্টিভ লাইফ কাটাচ্ছি। আমার ব্যবসায়িক ব্যস্ততা আছে। আপনি বলেছেন অলরেডি যে আমি কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছি, যেখানে মেইনলি কৃষি এবং রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য, এই দুটো নিয়ে আমার কাজ। এবং সেটার জন্য আমাকে অনেক সময় ঢাকার বাইরে আমাদের ফ্যাক্টরিতে বা কৃষির জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও যেতে হয়। বেশ ভালো অ্যাক্টিভলি ঘোরাঘুরি করতে পারছি, এনজয় করছি। একই সাথে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার সামনে বড় পরীক্ষা, বোর্ড এক্সাম যেটা, তো সেটার জন্য তাকে আমাকে এক ধরনের গাইডেন্স দিতে হচ্ছে। তো সবকিছু মিলে যথেষ্ট পরিমাণে ব্যস্ত আছি বলতে পারি। আপনার জীবন শুনে মনে হচ্ছে যে রাঁধে সে চুলও বাঁধে। আমি কি ঠিক বললাম কথাটা? তা আপনাকে সবকিছুই করতে হচ্ছে। একটা বিশাল প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানের জন্য আপনাকে বাংলাদেশের আনাচে কানাচে ছুটে বেড়াতে হচ্ছে এবং একই সাথে আপনাকে আপনার কন্যা সন্তানের পড়াশোনাও খবরদারি করতে হচ্ছে এবং নিশ্চয়ই আপনি কিছু রান্না বান্নাও করেন বাসায়, আপনার স্বামীও করেন এবং আপনিও নিশ্চয়ই করেন। তো সমস্ত কিছু করতে হচ্ছে আপনাকে। এবার আমরা আপনার ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে কিছুটা আলোচনা করি। প্রথমেই আমি আপনাকে অত্যন্ত আপনার সাহসের জন্য আমি ধন্যবাদ জানাই। সাধারণত এই সংস্কারবশত কেউ নিজের এই ব্যক্তিগত জিনিসগুলো নিয়ে কথা বলতে চায় না। সেখানে আপনি যে রাজি হয়েছেন, এটাই আমাকে মুগ্ধ করেছে। শামা, কেন রাজি হলেন আপনি কথা বলতে? আচ্ছা, প্রথমত এটি একটি অসুস্থতা, এটি এক ধরনের ডিজিজ, যেটা যে কোনো ডিজিজের মতনই আরেকটি অসুখ। সেই জন্য আমার মনে হয় না এটা নিয়ে কথা না বলার কিছু আছে, এবং বরঞ্চ আমি যদি কাউকে কিছু জানাতে পারি, আমার জার্নিটা শেয়ার করতে পারি, আমার মনে হচ্ছে যে তাতে হয়তো অন্য কেউ উপকৃত হবেন বা জানবেন হোয়াট টু এক্সপেক্ট। যদি আল্লাহ না করুক কারোর যদি এই অসুখটা ধরা পড়ে, তখন কি করতে হবে বা কিভাবে এটাকে ডিল করতে হবে, আমার কাছে মনে হয়েছে সেটা হয়তো হেল্পফুল হবে। এবং আমি যদি কোনোভাবে কাউকে একটু সাহায্য করতে পারি, আমার মনে হচ্ছে ওয়াই নট। ধন্যবাদ, ধন্যবাদ। জি, আরো কিছু বলছেন মনে হয়, আমি কি থামিয়ে দিলাম? না, থামিয়ে না। আমি আসলে ওই সময়টার কথা একটু সংক্ষেপে বলতে চাই, যখন আমার ক্যান্সার প্রথমে ধরা পড়লো। জি, জার্নিটা বলেন আপনার। যদি আমি একটু বলি, আমার আফটার 40, আমার বয়স 40 পার হওয়ার পরে আমি প্রতি 1 বছর না হলেও 1.5 বছরে একবার ম্যামোগ্রাম করতাম। জাস্ট একটা মানে অ্যাওয়ারনেস ছিল, শুনতাম অনেক জায়গাতে, সেখান থেকে যে চেক করতাম। এবং সেটা চেক করতে যেয়েই আমি লাস্ট 2019 সালের অক্টোবরে আমি যখন
রুটিন ম্যামোগ্রামটা করি তখন আমাকে রিপোর্ট দেখে ওইখানকার ডক্টর তখন বলেছিলেন যে কিছু ছোট ছোট ইয়ে আছে, নোডলের মতন আছে, আই থিঙ্ক তুমি 6 মাস পরে আপনি আবার ইউ শুড চেক। তো যেটা হয় ইনসিডেন্টালি 6 মাস পরে, এবং আমার কিন্তু কোনো কমপ্লেইন বা কোনো কিছু ছিল না, বাট 6 মাস পরে তখন খুব সিরিয়াস কোভিড ছিল দেশে এবং পৃথিবীতে। তো ওই সময় আমার কাছে তখন ওটা আসলে প্রায়োরিটি পাইনি, সত্যি কথা যেটা, আমার বাড়ি থেকে বেরোতাম না। সো আর যেহেতু আমার কোনো কমপ্লেইন বা কোনো অসুবিধা ফিল করিনি, সো 6 মাস পার হয়ে 7-8 মাসের মাথায়, দ্যাট ইজ ইন জুলাই 2020-তে আমি হঠাৎ করে ফিল করলাম যে আমি একটা লাম্পের মতন ফিল করছি মানে রাইট ব্রেস্টে। তখন আই ফেল যে মেবি আমার তো বলেছিল ডক্টর আমাকে হয়তো করা দরকার, আমার এটা একটু টেস্ট করে দেখা উচিত। সেই সময় আমি দ্বিতীয় মানে আবার ম্যামোগ্রাম করি এবং সেখানে প্রথমত মানে একটা ডিটেকশন হয় এবং তারপরে বায়োপসির মাধ্যমে এটা কনফার্ম হয় অগাস্ট মাসে। ইটস আ জার্নি, আমি বলবো যে হ্যাঁ একটা খুব ডিফিকাল্ট জার্নি ছিল ওই সময়টাতে, কারণ সহজে মানুষ ক্যান্সার শুনলে এমনিতেই ভয় লাগে, বাট আমি একদম সত্যি বলছি, আমার ভেতরে কখনো ওইরকম ভয়টা কাজ করেনি। আমি জানতাম যে ব্রেস্ট ক্যান্সার কিউরেবল, আমি সবসময় শুনে এসেছি। তো আমার মনে হয়েছে যে না, নিশ্চয়ই এটা আমি আমার সৃষ্টিকর্তার উপর যথেষ্ট পরিমাণে ভরসা রেখে তাওয়াক্কুল করে আমি ওটাকে ডিল করার চেষ্টা করেছি যে না, আমাকে যেটা দিয়েছেন তিনি এটাকে ডিল আমাকে করতে হবে, আমাকে চেষ্টা করে যেতে হবে যা যা করণীয়, কিন্তু তারপরে তো রেজাল্ট কি হবে সেটা তো আসলে আমার হাতে না। তো ওটা আমি চিন্তা করতাম এবং একদম একটা দিনের জন্য আমি কোনো নেগেটিভ চিন্তা করিনি। এটা আমি বলবো যে দিস ইজ ওয়ান থিং আমার মনে হয় সবাইকে একটু মাথায় রাখা উচিত, যে প্রবলেম আসবে, বিপদ আসবে, সেটাকে ডিল করার জন্য আসলে পজিটিভ থাকতে হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট রুল আমি নিজে মানে ইয়ে করে গেছিলাম, সব সময় ফলো করেছিলাম, যে ওই টাইমটাতে আই টুক ওয়ান ডে অ্যাট এ টাইম। আজকে আমাকে কি করতে হবে, আজকে আমার কি কি করণীয়, আজকে আমাকে ডক্টর কি ওষুধ দিয়েছে বা কি টেস্ট দিয়েছে, আমি ওইটা নিয়ে চিন্তা করতাম। এরপরে রেজাল্টটা কি হবে টেস্টের, তারপরে আমার কেমো হলে কি হবে, আমি ওগুলো নিয়ে চিন্তা করতাম না। সো ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রতিদিনকার প্রবলেমটা প্রতিদিন ফেস করে সেটাকে পার করে পরের দিনের কথা চিন্তা করলে সমস্যাটার আকারটাও ছোট হয়ে আসে নিজের কাছে। ইটস অল ইন দ্য মাইন্ড, সম্পূর্ণভাবে মানসিক একটা ব্যাপার। এবং আমাকে আসলে মাইন্ডকে ট্রেন করতে হবে যেভাবেই হোক, সেটা কেউ মেডিটেশনের মাধ্যমে করেন, কেউ যোগা করেন, কেউ প্রেয়ারের মাধ্যমে করেন। আমার জন্য ইট ওয়াজ আ মিক্স অফ প্রেয়ার অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ। আমি রেগুলার হাঁটতাম 1.5 ঘন্টা একদম ওই সময়টাতে, এবং সেটা আমাকে খুব সাহায্য করেছে আমার মাইন্ডকে ক্লিয়ার করতে। এবং অবশ্যই প্রেয়ারের তো কোনো বিকল্প নাই, সেটা যার যার ধর্মের যার যার বিলিফ সিস্টেমের প্রেয়ার, কিন্তু সবই এক জায়গায় নিয়ে যায়, আমার মনকে সাহায্য করে আমার যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জার্নিটা যখন শেষের পথে, সেই সময় আমি শেষের পথে বলবো না, মিড পয়েন্টে, যখন আমার সার্জারি হয়ে যায়, কিমো শুরু হয়, প্রথম কেমোর একটা পর্যায়ে যে আমি আসলে কোভিডে আক্রান্ত হই। ওই দিনটাতে আমি সত্যিকার অর্থে যদি বলি যে ওই একটা দিনে, ওই সময় যখন আমার রিপোর্টটা এসেছিল পজিটিভ, তখন বোধহয় আমার মানে একটু মনে দোলাচল হয়েছিল যে প্রবাবলি আমি হয়তো আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। কিন্তু এনিওয়েজ যেটাই এসেছে সেটাকে ফেস করে পার হয়ে গেছি, থ্যাঙ্কফুলি, আলহামদুলিল্লাহ। এবং তারপর লম্বা চিকিৎসা পিরিয়ড, কিমো, রেডিওথেরাপি ইত্যাদি ইত্যাদি সবকিছু শেষ করে 21 সালের মাঝামাঝি পর্যায়ে যে আমি আসলে আবার মাঝামাঝিরও কিছু পরে, অক্টোবর নভেম্বরের দিকে অ্যাকচুয়ালি আমি আবার সম্পূর্ণভাবে নর্মাল লাইফে ফেরত আসি এবং আমার কাজে ফেরত আসি। কিন্তু ফেরত আসাটা কিন্তু অত মানে একদম আমি 3 বছর আগে যা ছিলাম 20 সালের জুন মাসে আমি যা ছিলাম 21 সালের অক্টোবর মাসে আমি কিন্তু সেই এক আমি নই। আমি যখন কামব্যাক করলাম সবকিছুতে, এটা এরকম না, ব্যাপারটা এরকম হবে না যে সুইচ টিপলে আপনি আগের মতন সবকিছু করতে পারবো, নট লাইক দ্যাট। এটা আসলে আমাকে আস্তে আস্তে করে ফিরে আসতে হয়েছে। আমার ফিজিক্যাল এনার্জি লেভেল কম ছিল প্রথমে, তারপরে আমার কিছু সাইড এফেক্টস ছিল, আমার কিমোর সাইড এফেক্টের কারণে আমার কিছু সমস্যা হতো মাঝে মাঝে নিউরোলজিক্যাল, সেইগুলো সবগুলোর সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে এবং আমাকে মনে করতে হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট আই ক্যান গেট, দিস ইজ দ্য বেস্ট আই ক্যান অফার টু মাই সেলফ। ওইটা মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করেছি। আর পুরো জার্নিটাতে আমি খুব ফরচুনেট, আলহামদুলিল্লাহ, আমি খুবই ফরচুনেট। আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার স্পাউস, আমার বাচ্চা এবং আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার ভাই বোন, আমার ইনলস, এভরিবডি, মানে
কেউ নেই এরকম যে আমাকে সাপোর্ট দেয়নি মেন্টালি, বা তাদের যার যেভাবে সম্ভব হয়েছে, যার পক্ষে যেভাবে সম্ভব হয়েছে। কেউ রান্না করে খাবার দিয়ে পাঠিয়েছে, কেউ আমার হসপিটালের জন্য আমার জন্য ওয়েট করেছে। মানে ইটস মানে আমি খুবই ফরচুনেট বলবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট ফ্যামিলিদের জন্য। কারণ কি, এই অসুখটা একটা হার্ট ডিজিজ আর একটা ক্যান্সারের মধ্যে একটু তফাৎ আছে। হার্টের অসুখ হবে, একটা সার্জারি করতে হবে, আমি ইনশাআল্লাহ ভালো হয়ে যাব, এক ধরনের একটা সেফ জোনের মধ্যে আমি চলে আসি। কিন্তু এখনো ক্যান্সার এমন একটা জিনিস, কিওর হয়ে যাওয়ার পরেও মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা হয়তো আবার রিভাইভ করতে পারে। তো আমাকে সবসময় এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ড নিয়ে কাজ করতে হয়, কিন্তু সেটার জন্য ভয় পেয়ে থেমে থাকলে চলবে না। আমাকে এগিয়ে যেতে হবে, যেটা হবার সেটাকে আমার ফেস করে আগাতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে ফ্যামিলির রোলটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়। কারণ আমার আশেপাশের সারাউন্ডিংস যদি আমাকে পজিটিভলি সাপোর্ট না করে, একজন পেশেন্টের জন্য এটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য। সো সেই হিসাবে চিন্তা করলে আমার একটা আর্জ থাকবে সবার কাছেই, যারা যদি কখনো কোনো ফ্যামিলি মেম্বার হিসেবে আপনি কোনো ক্যান্সার পেশেন্টকে ট্রিট করেন বা টেক কেয়ার করেন, সেখানে পজিটিভিটিটা দেখানোটা খুব জরুরি ওই পেশেন্টের জন্য এবং আপনার নিজের জন্য। বিকজ ক্যান্সার কিন্তু এমন একটা জিনিস, অনেক সময় মানুষকে খুব মানসিকভাবে, ফ্যামিলিকে ভেঙে দেয়। আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে সবাই অনেক শক্তভাবে সেটাকে ডিল করেছিলেন। এবং স্পেশালি আমাকে বলতে হবে আমার হাজব্যান্ডের কথা। উনি প্রতিটা স্টেপে, প্রতিটা কাজে, প্রতিটা চিকিৎসা, প্রতিটা ক্ষেত্রে, সেটা হাসপাতালে নিয়ে যাওয়া হোক, আমার সার্জারি করে ড্রেনেজ করে ফ্লুইড বের করা হোক, প্রত্যেকটা জায়গায় আমাকে যে ধরনের সাপোর্টটা উনি দিয়েছিলেন, সেটা আসলে খুব সহজে পাওয়া যায় না। এবং আমি এই জন্য অসম্ভব কৃতজ্ঞ তার কাছে। এবং অ্যাজ আই সেড, যে সম্পূর্ণভাবে নিজের মনের মধ্যে জিনিসটাকে নিয়ে চলতে হবে, যে প্রথম থেকে আমি চিন্তা করেছিলাম এবং এখন আমি চিন্তা করি যে আমার যা যা সমস্যা এখনো আছে সেটাকে নিয়ে আমাকে চলতে হবে আমার লাইফ। এবং আমি মাঝে মধ্যেই, যদি কেউ বলে কেমন আছেন, আমি একদম মনের থেকে বলি একটা কথা, যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আমি চলে ফিরে বেড়াচ্ছি, অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দ্যাট। আমি যে চলতে পারছি, আমি যে পৃথিবীকে দেখতে পারছি এখন, এবং আমি চাই আমি আরো অনেক বছর পৃথিবীকে দেখবো। এই জন্য আমার সুস্থ থাকতে হবে, কিছু হেলদি লাইফস্টাইল মেনটেন করে চলতে হবে, সেগুলোকে বাইরে গেলে পরে আমার জন্য ক্ষতিকর হবে এমন কিছু যেটা আমি করবো না। এই জিনিসগুলো আমি সবসময় নিজেকে মনে করি। এবং প্রত্যেকটা অ্যাকশনেরই একটা রিয়াকশন হয়, যেমন সেরকম আমার আসলে চিন্তাধারাটারও একটা রিয়াকশন আমার বডিতে, আমার মাইন্ডে, আমার কাজে, সব জায়গাতে রিফ্লেক্টেড হয়। আপনার কথা আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, শ্যামা। আপনার সমস্ত কথার মূল সুর, নির্যাসটুকু যদি আমি এক কথায় আহ, সারাংশ করি, সেটা হবে পজিটিভিটি, বা এই যে মনের জোরটুকু সবসময়। এবং এটা সত্যি কথা, আপনি যদি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করেন, তাহলে এটার আউটকামও নেগেটিভ হবে। আপনি হয়তো কোনো একটা নেগেটিভ ওয়েতে সেটা হবে। কিন্তু আপনি যেটা বললেন যে আপনি সারাক্ষণ পজিটিভ চিন্তা করছেন, পজিটিভ চিন্তা করেছেন, যখন প্রচন্ড কষ্টকর সময়ের মধ্যে দিয়ে গেছে। আমি জানি, আমি চিকিৎসক, আমি জানি যে সার্জারির সময় কি রকম কষ্ট যায়, এবং যখন আপনি রিকভারি করেন, এই যে নিউরোলজিক্যাল প্রবলেম, এগুলো কি হতে পারে, আহ, আহ, ব্যথা করতে পারে এই জায়গাগুলোতে। তো এই যে সমস্যাগুলো, এগুলো সমস্ত কিছু আপনি আহ, সাঁতার দিয়ে পার হয়েছেন। এবং এটা আপনার শুধুমাত্র, যেটা আপনার খুব মনের জোর এবং পজিটিভিটি, যেটা এই কথাটাই আমি আমার দর্শকদের জন্য সবার কাছে তুলে ধরবো, যে শামারুখ ফখরুদ্দিন যেটা বললেন, যে পজিটিভিটি তাকে এই এই রোগকে ডিল করতে সাহায্য করেছে। এটা সাংঘাতিক। আপনি আরেকটা দারুণ কথা বলেছেন, ওয়ান ডে অ্যাট আ টাইম। একসাথে সবকিছু মাথার মধ্যে না নিয়ে, এটা নিয়ে কি হবে এটা না করে, যখন এসেছে এই সমস্যাটা, একটা একটা করে প্রতিদিন একদিন একদিন করে নেয়া, এবং সেই দিনটাকে সুন্দর করে, সেই দিনটাকে আম, ঠিকভাবে পরিচালিত করা, যে আজকে আমার কি করা উচিত, এটা আপনি বলেছেন। আপনি কৃতজ্ঞতা জানিয়েছেন আপনার পরিবারের সদস্যদের প্রতি, বিশেষ করে আপনার হাজব্যান্ডের প্রতি। নিঃসন্দেহে আমরা এর গুরুত্বটা বুঝি, এবং আমরা জানি যে এরকম যদি একজন সঙ্গী পাশে থাকে, কিংবা পরিবার যদি পাশে থাকে, তাহলে চিকিৎসাটা খুব সহজ হয়ে যায়। আম, এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এটা আপনি পেয়েছেন, এবং আমি আশা করব যে ক্যান্সার যারা চিকিৎসারত রয়েছেন, তারাও এই জিনিসটা পাবেন। আমরা পরবর্তী সাক্ষাৎকারগুলোতে, যাদের নেই তাদের জন্য বাংলাদেশে কি হচ্ছে সেটাও আমরা করব। শামারুখ, আপনি কি আহ, শেষ কিছু বলতে চান আমার দর্শকদের জন্য? ছোট্ট করে যদি বলি, আসলে আমি অনেক কথা বলে ফেলেছি অলরেডি। তিনটা জিনিস বলবো। এক নাম্বার হচ্ছে পেশেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম, এটা মাথায় রাখতে হবে। সেটা অসুখ
ধরা পড়ার সময় থেকে অথবা অসুখটা যখন আইডেন্টিফাইড হচ্ছে কি হয়নি সেই সময় থেকে চিকিৎসার পুরো সময়টা এবং চিকিৎসা পরবর্তী সময়টায় পেশেন্সটা খুব জরুরি। আর যে কোনো সার্ভাইভারের জন্য বা যিনি অসুস্থ এই মুহূর্তে তার জন্য পারপাস অফ লাইফকে প্রায়োরিটাইজ করা খুব জরুরি। আমাকে যেটা হেল্প করবে মনকে ভালো ফিল করতে, হ্যাপি হতে এবং আমার নিজের স্বাস্থ্যের জন্য যেটা আমাকে সাহায্য করবে, স্বাস্থ্য মানসিক এবং শারীরিক দুটোর কথাই আমি বোঝাতে চাচ্ছি, আমার আসলে সেটা নিয়ে কাজ করতে পারলে আমি শান্তি পাবো এবং আমার আসলে আমি একটু সুস্থতার দিকে এগিয়ে যাব বা সুস্থ থাকার জন্য ভালো হবে। তো আমার পারপাস অফ লাইফটা খুঁজে বের করাটা খুব জরুরি। আপনি আরেকটা কথা বোধহয় বলতে চাচ্ছিলেন, ধৈর্য, জীবনের উদ্দেশ্য ঠিক করা, আর কিছু? না, এই এই তিনটে দুটাই আরেকটা যেটা আমাকে হ্যাপি করবে, আমাকে খুশি থাকতে আপনাকে দেবে। এই আনন্দ তিনটে দিবে, জি আপনাকে আনন্দ দিবে। ওকে, জি আনন্দময় জীবন। অসংখ্য ধন্যবাদ। আপনি একদম দার্শনিকদের মতো কথা বললেন যে ক্যান্সার রোগে আমাদের মনস্তত্ত্ব কিভাবে কাজ করা উচিত। আপনি নিশ্চয়ই শুনেছেন বা শুনবেন অনুষ্ঠানটা যখন প্রচারিত হবে, যে মনের জোর এবং সঠিক চিকিৎসা এবং পরিবারের যে সমর্থন, সাপোর্ট, এগুলো থাকলে ক্যান্সার চিকিৎসা আজকাল কিছুই না। প্রফেসর লিলি শক নিয়ে আপনার আগের যিনি আমাদের অতিথি ছিলেন তিনি বলে গেলেন যে এটা এখন খুব সহজ হয়ে এসেছে। আমার আন্তরিক শুভকামনা থাকবে, প্রার্থনা থাকবে আপনি সুস্থ থাকেন এবং আপনার মনের যে আলোটা, মনের যে জোরটা, এটা অন্যদেরকে আলোকিত করুক, শক্তিশালী করুক। শামারুক ফখরুদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারের প্রতিটা সদস্যকে, বিশেষ করে আপনার হাজবেন্ডকে। আপনাকে এবং অনেক আপনার ধন্যবাদ, ধন্যবাদ। আপনার মেয়ের জন্য আমাদের শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ। সুধীবৃন্দ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের স্বপ্নঘুরি অনুষ্ঠানের ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত দ্বিতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন এভাবে, এবং আশা করি আপনারা বাঙালিয়ানা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এরকম আরো অনেক অনুষ্ঠান করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।